এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আমি রাজশেখর আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। গত 1-2 বছর নয়, গত একটা দশক নয়, বলা যেতে পারে যে দীর্ঘ প্রায় 5টি দশকে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে কয়েকজন রাজনীতিবিদকে নিয়ে উল্লেখ হয়েছে, চর্চা হয়েছে, গত 5 দশকের ভারতবর্ষের রাজনীতিতে যাদের নিয়ে চর্চা হয়েছে, যাদের কথা আমরা প্রতি মুহূর্তে আলোচনা করে থাকি, যাদের সম্পর্কে, যাদের নামের পাশে আমরা বিভিন্ন বিশেষণ ব্যবহার করি, তাদের মধ্যে অন্যতম একটি মানুষ যথার্থ অর্থেই ভারতবর্ষের রাজনীতিতে একটা যুগের অবসান, একটা অধ্যায়ের অবসান, একটা গল্পের অবসান, আর সেই গল্প থেকে আরেক নতুন গল্পের সূত্রপাত। প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 80 বছর বয়সে তার জীবনাবসান। সমগ্র এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে আমরা তার কথা আলোচনা করব। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনীতিবিদ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য, একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য। তার যেই দীর্ঘ পথ বিধানসভায় বা তার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হিসেবে ছিল যথেষ্টই কণ্টকাকীর্ণ, উথল পাথাল অবস্থা, একেবারে শেষ সময়টুকু। আজ আমরা সেই নিয়ে আলোচনা করব। আজ আমার সঙ্গে স্টুডিওতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রাক্তন বাম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী রয়েছেন। বিপ্রেন্দুবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। আমরা আজকের এই অনুষ্ঠান শুরুর প্রথমেই বিপ্রেন্দুবাবুর কথা আমরা একটু পরে শুনব। আমরা তার আগে আমরা একটু নজর রাখি বুদ্ধদেব ভট্টাচার্য, যদি আমরা বলছি বুদ্ধবাবু, এবং এই নামটাই দীর্ঘ সময়ের জন্য প্রায় ব্র্যান্ড বুদ্ধতে পরিণত করেছিল। বিরোধী দলের হিসেবে বহু রাজনীতিবিদ, বহু রাজনৈতিক মানুষজন তার সম্পর্কে নানান কথা বিভিন্ন সময় স্বাভাবিকভাবে রাজনীতির আঙিনায় বললেও বুদ্ধ বাবু এই কথাটা কিন্তু আজকের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যায়নি, আর আগামী দিনেও হারিয়ে যাবে না। একটা ছোট্ট ঝলক এক্সপ্রেস নিউজের তরফে এই মুহূর্তে আপনাদের সামনে। পরনে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, বাঁদিক করে আঁচড়ানো চুল, শব্দচয়নে সদা সতর্কতা, গলায় গাম্ভীর্য, স্পষ্ট উচ্চারণ, বাংলায় কথা বলা। জীবনের শেষ দিন পর্যন্ত থেকে গেলেন বুদ্ধবাবু সম্বোধনে। যে রবীন্দ্রনাথ ছিলেন তার জীবনের অন্যতম দিশারি, তাঁর প্রয়াণ দিবসের পরদিনই চলে গেলেন বুদ্ধবাবু। বঙ্গ রাজনীতির নক্ষত্র পতন, প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 80 বছর বয়সে জীবনাবসান, ভারতবর্ষের রাজনীতিতে একটি যুগের অবসান। উত্তর কলকাতায় জন্ম 1944 সালের 1 মার্চ, আর সেই পরিবারেরই আরেক বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি বুদ্ধবাবুর সম্পর্কে কাকা। বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরি নামে একটি সনাতনী প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। এহেন বাড়ির ছেলে 1961 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দীক্ষিত হন বামপন্থার মন্ত্রে। 1961 সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক। স্কুল জীবন শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে কলা বিভাগে সাম্মানিক স্নাতক হন 1964 সালে।
স্কুল জীবনে এনসিসিতে যোগদান, কলেজ জীবনেও এনসিসির ক্যাডেট, কলেজ জীবনে রাজনীতিতে যোগদান, বাংলায় বামপন্থার উত্থান লগ্নে মুজফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্তর মতো নেতাদের কাছ থেকে শিখেছেন রাজনীতির পাঠ। সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন 1966 সালে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন 1972-এ। বিধানসভা ভোটে 1977 সালে প্রথমবার লড়াই। রাজ্যের বিভিন্ন দফতর সামলেছেন। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক, এরপর 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী। 2011 সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক। 1977 সালে কাশীপুর থেকে প্রথমবার বিধায়ক হয়ে প্রথম বাম সরকারের দায়িত্ব পান তথ্য ও সংস্কৃতি দফতর। 2000 সালে জ্যোতি বসু অবসর নিলে মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধবাবু। 2011 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা ছিল অব্যাহত। তবে তাঁর মুখ্যমন্ত্রীর পদে থাকার কাল ছিল কণ্টকাকীর্ণ। 2006 সাল থেকে একের পর এক জমি আন্দোলনে বারংবার হয়েছে সমালোচনা। বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধবাবু। তিনি ছিলেন আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে। 2011 সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন। বাড়তে থাকে শ্বাসকষ্টজনিত সমস্যা। দলের পলিট ব্যুরো থেকে অব্যাহতি নেন তিনি। এমনকি হাসপাতালে ভর্তি হতেও ছিল চরম অনীহা। তবে পাম এভিনিউর 2 কামরার ওই ফ্ল্যাট তিনি ছাড়েননি কোনো দিন। এই ফ্ল্যাটেই ছড়িয়ে থাকা বই, বিছানা, গানের ক্যাসেটের মধ্যেই ছিল তাঁর যাপন। পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 8ই অগস্ট 2024 বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীত্বে পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন। জীবনযাপন করতেন একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে। তাঁর লেখা এবং পাণ্ডিত্য নিয়ে ছিল না কোনো প্রশ্ন। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনো চর্চা হয়। রাজনীতিবিদের বাইরে বুদ্ধবাবু ছিলেন একজন আদ্যন্ত সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী। কাকা সুকান্ত ভট্টাচার্যের মতোই তাঁর জীবনেও ছিল রবীন্দ্রনাথের গভীর প্রভাব। সমসাময়িক কবি সাহিত্যিকদের অনেকেই ছিলেন তাঁর বন্ধুপ্রতিম। ফ্যাসিবাদ নিয়ে তাঁর গবেষণা ও লেখা বাংলা ভাষার অন্যতম সম্পদ। বাংলা সাহিত্য ছাড়াও চলচ্চিত্রে ছিল বিশেষ উৎসাহ। বাংলার রাজনীতির খোঁজ রাখতেন তিনি। আজ দলবদলের বাজারে বুদ্ধদেব ভট্টাচার্যর মতো রাজনৈতিক কর্মী সত্যিই বিরল। বিতর্ক এসেছে, যেমনটা আসে রাজনীতির অনুষঙ্গে। তবে সেসব ঠেলে সরিয়ে তিনি আজীবন বুদ্ধবাবু হয়েই থেকেছেন। কোনো বিরোধী রাজনীতিক তাকে ভাষার বাণে বিঁধতে গেলেও কখনো বাবু ছাড়া সম্বোধন করেননি। এটাই বোধহয় ব্র্যান্ড বুদ্ধ। বুদ্ধবাবু চলে গেলেন না ফেরার দেশে। শেষ হলো একটা অধ্যায়। নস্টালজিক, শোকস্তব্ধ গোটা দেশের রাজনৈতিক মহল। বাংলা হারালো এক সৎ, নিষ্ঠাবান, নিপাট ভদ্র মানুষ, এক রাজনীতিবিদকে। শেষ হলো বাম রাজনীতির এক জমানার। বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য। নিউজ স্টুডিওতে তার জীবনের একটা অংশ, তার জীবনের একটা অধ্যায়, যে অধ্যায় আজকে বহু রাজনীতিবিদ বলেছেন যে অধ্যায় আগামী দিনে নবীন প্রজন্মকে আদর্শের পথ দেখাবে। আমার সঙ্গে এই মুহূর্তে বিপ্রেন্দু চক্রবর্তী, প্রাক্তন বাম বিধায়ক। অনেক কথায় আসবো বিপ্রেন্দুবাবু। প্রথমেই একটু জানতে চাইব যে আজকে রাজনীতির আঙিনার বাইরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার জীবনাবসান হয়েছে। আপনি নিজে একজন প্রাক্তন বিধায়ক। আপনার প্রথম যে আপনার কথা সেটা একটু আমরা শুনবো, তারপরে অন্য কথায় যাব। আমাদের প্রাণপ্রিয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তার জীবনাবসান আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, এবারে কোনো সন্দেহ নেই।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইদানিংকালে স্বাভাবিক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তার উপস্থিতিটাই আমাদের কাছে অনেক বড় একটা সাহারা ছিল। শারীরিক প্রতিবন্ধকতাটা এমন পর্যায়ে গিয়েছিল যে ইদানিংকালে উনি নিজে ভালো করে পড়তেও পারতেন না, কিন্তু যেটুকু শুনেছি যে প্রতিদিন সংবাদপত্রের বিভিন্ন সংবাদ তাকে খুঁটিয়ে জানানো হতো এবং নানান বিষয় নিয়ে তার চাহিদা অনুযায়ী তাকে পড়েও শোনানো হতো। এবং এই শারীরিক অসুস্থতার মধ্যেও দু একটা বইও যা লিখেছেন বেস্ট সেলার হিসেবে, সেই বইগুলো হচ্ছে যে আমাদের রাজ্যে বিক্রি হয়েছে। বুদ্ধদার এই যে চলে যাওয়াটা, এটা নিঃসন্দেহে যে আজকের যে রাজনীতির ঘরানা আমরা যা প্রতিদিন প্রতি মুহূর্তে যা দেখছি, তার মধ্যে বুদ্ধদা তো একটা ব্যতিক্রমী চরিত্র ছিলেন। তার গায়ে কালির ছেটা কেউ লাগাতে পারেনি। তার সততা, তার আদর্শবোধ, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার আনুগত্য, বিরোধী মতকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তার হচ্ছে তুলনাহীন তার কাজকর্ম, এটা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে শেখার বিষয়, গবেষণার বিষয়, আত্মস্থ করার বিষয় যদি হয়ে উঠতে পারে, তাহলে এই রাজনৈতিক বাতাবরণ যা আমাদের প্রতি মুহূর্তে হতোদ্যম করে, তা থেকে নিষ্কৃতি পাওয়ার একটা রাস্তা হিসেবে নিশ্চিতভাবেই হচ্ছে যে ইতিবাচক ভূমিকা পালন করবে। বিবেন্দুবাবু, আপনি শুরুতেই আপনার কথার প্রতিক্রিয়ায় একেবারে শেষ একটা কথা বললেন যে তার জীবন এবং জীবনী আগামী দিনে যারা রাজনীতি করবে বা নতুন প্রজন্মের কাছে নিঃসন্দেহে আত্মস্থ করার বিষয়, গবেষণা করার বিষয়। আজকে সারা দিনভর মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে প্রদীপ ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী, সামগ্রিকভাবে সকাল থেকেই যারা যে কথা বলে গেলেন, আপনার কথার সঙ্গে কিন্তু সেই কথার অনেকটা মিল রয়েছে, রেশ রয়েছে। আমরা বহু রাজনীতিবিদকে হারিয়েছি, কিন্তু কারো জীবনীর সঙ্গে, কারো জীবন পদ্ধতিকে নিয়ে, কারো জীবনের পর্যায়ক্রম নিয়ে এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসেনি। আপনার কি মনে হয় এটা কেন? আপনি কি নিজে বাম বিধায়ক, প্রাক্তন বাম বিধায়ক বা দীর্ঘ সময় ধরে আজও বাম রাজনীতির সঙ্গে যুক্ত বলিয়ে কথা বলছেন, নাকি এর বাইরে আলাদা এক বুদ্ধবাবু? কোনটা? একটা জিনিস, একটা কমিউনিস্ট পার্টির সংগঠক, নেতা, কর্মী, তার সাধারণ জীবন চর্চা এবং তার রাজনৈতিক মতাদর্শ, তার মধ্যে কোনো চীনের প্রাচীর টানা যায় না। এটা বলা যায় যে একটা মডেল আমাদের সকলের কাছে শেখার বিষয়, হ্যাঁ, যেটা আমরা অনেক কাছে থেকে ওনাকে দেখেছি এবং সেই দেখার মধ্যে একটা সংবেদনশীল মানুষ হিসেবে বিভিন্ন সময়ে ভিন্ন মত কিংবা ভিন্ন ভাবনাকে নিজের ভাবনার মধ্যে নিয়ে আসার যে চেষ্টা, সেটা অবশ্যই শিক্ষণীয় বিষয়। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বুদ্ধদাকে। কখন থেকে দেখছেন? আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম 1969 সালে। তার আগে 1969 সালে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট যখন নির্বাচিত হলো, সেই নির্বাচনে আমি সিপিআইএম এর পোলিং এজেন্ট হিসেবে আমার হাতে খড়ি কাজ করেছি। তারপরে 69 সালে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। 71 সাল থেকে ছাত্র সংগঠনের পাশাপাশি যুব সংগঠনেও কাজ করার চেষ্টা করেছি, কাজ করেছি একজন কর্মী হিসেবে।
তখন বুদ্ধদা আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতা। গণতান্ত্রিক যুব ফেডারেশন 1968 সালে ত্যাগরাজ হলে যে কনফারেন্সের মধ্যে দিয়ে বুদ্ধদা সম্পাদক এবং দীনেশ মজুমদার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বুদ্ধদাকে দেখেছি একদম নিচে নেমে কাজ করার। আমরা 70-এর দশকে 72 সালের পরে যে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের দিনগুলোতে অনেক প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়েছে। বুদ্ধদা এক জায়গা থেকে এক জায়গায় সাইকেলে চেপেও ঘুরেছেন, আচ্ছা, কর্মীদের বাড়ি বাড়ি গেছেন, আলপথেও মাইলের পর মাইল হেঁটে গেছেন, দুর্গাপুরে অসংখ্যবার বুদ্ধদা এসছেন। হ্যাঁ, এবং খুব সাধারণভাবেই খুব ঘরোয়া কথাবার্তা বলার মধ্যে দিয়ে তিনি আমাদের সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সংগঠন, মানুষের সাথে সম্পর্ক স্থাপন, নিজেদের কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার পদ্ধতি প্রক্রিয়া সম্পর্কে নানান পরামর্শ দিয়েছে, যে পরামর্শের ফলেই 1977 সালে ওই আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের পরে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হতে পেরেছে। সেক্ষেত্রে সেই সময়ে যারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব ছিল, বুদ্ধদা, দীনেশ মজুমদার, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, বিমান বোস, হ্যাঁ, এরা প্রত্যেকেই একটা অনন্য সম্পদ কমিউনিস্ট আন্দোলনের কাছে, বাম ছাত্র যুব আন্দোলনের কাছে ওরা একটা উদাহরণ তৈরি করে গেছেন। তার মধ্যে বুদ্ধদা শুধু সংগঠন না, প্রশাসনের ক্ষেত্রেও কাজের ধারার মধ্যে দিয়ে তিনি এটা প্রমাণ করতে পেরেছেন যে বিরোধী মতকে মর্যাদা দেওয়া, মূল্য দেওয়া, বিরোধী মতের কথা শোনা, নিজের বক্তব্যকে বিরোধীদের কাছে উপস্থাপিত করার ক্ষেত্রে বিনয়ী যে পদ্ধতি, বিনয়ের সাথে সেই কথা বলা, এটা বুদ্ধদা একটা অনন্য শিক্ষা। বিপিনবাবু, আপনি নিজে 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আপনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন, বিধায়ক ছিলেন, এবং আপনি যে কথা বলছেন যে প্রায় 60-এর দশকের শেষ দিক থেকে আপনি দেখছেন বুদ্ধদেব বাবুকে। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক হিসেবে দেখেছেন, তখন আপনাদেরও কম বয়স, আপনারাও তখন রাজনীতি করছেন। ঠিক সেই সময়কালে দেখা, পরবর্তী সময়ে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, কিন্তু মাঝের যে সময়টাকে আমি সেটাকে না হয় ছেড়ে দিলাম, আমি যদি একেবারে ডিওয়াইএফআই যে সময় করছেন আপনারা, অর্থাৎ ছাত্র রাজনীতির আন্দোলন যখন করছেন সেই সময়টা, আর যখন 2006 আপনি বিধানসভায় গেলেন, তখন এই যে নিয়মিত যে কথার আদান প্রদান, উন্নয়নের যে আদান প্রদান, ভাবের যে আদান প্রদান, কাজের যে আদান প্রদান, বাক্য বিনিময়, কি দেখলেন? এই দুটোকে কিরকম ভাবে দেখলেন? এক ছাত্র যুব বুদ্ধদা, আরেক মুখ্যমন্ত্রী বুদ্ধদা। আমি 1991 সালে দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটির বোর্ড মেম্বার। আচ্ছা। আর বুদ্ধবাবু 1987 সালে, 82 সালে উনি নির্বাচনে হেরে যান কাশীপুর থেকে। তারপরে 87 সালে নির্বাচনে বিজয়ী হয়ে উনি বেশ কিছুদিন তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে পৌর নগরোন্নয়ন দপ্তরেরও দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসেবে। সেই সময়তে দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটিতে একটা পৌর সংস্থা হিসেবে কাজ করতে গিয়ে বুদ্ধদার সাথে সরাসরি কাজের কতগুলো ক্ষেত্র তৈরি হল। বিশেষ করে একটা বিষয়, এটা সবাই জানেন যে 1977 সালের আগে আমাদের রাজ্যে শিক্ষকদের এবং পৌর কর্মচারী, পঞ্চায়েত কর্মচারী, তাদের বেতন ভাতা, চাকরি সংক্রান্ত সুযোগ সুবিধের সামগ্রিক দায় রাজ্য সরকার বহন করতো না। তারা গ্র্যান্ড ইন রেট দিত, একটা টাকা দিত। আচ্ছা। কিন্তু সামগ্রিকভাবে তাদের সবটা দেখার ব্যাপার ছিল না। 1981 সালে বামফ্রন্ট সরকার প্রথম যে পে কমিশন করলেন, সেই পে কমিশনের সময়তে, তার আগেই
ডক্টর অশোক মিত্র যখন অর্থমন্ত্রী, বুদ্ধদা ওই মন্ত্রিসভার তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, সেই সময় রাজ্য সরকার প্রথমেই মাস্টারমশাইদের, পৌর কর্মচারীদের, পঞ্চায়েতের কর্মচারীদের তাদের চাকরি, বেতন, ভাতা, সুযোগ সুবিধে ইত্যাদি রাজ্য সরকার দায় গ্রহণ করে। এবং বুদ্ধদা পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ার পরে যেটা করলেন সেটা হচ্ছে পৌর কর্মচারীদের জন্য পে কমিশনের মধ্যেই একটা পৃথকভাবে পর্যালোচনা করে তাদের বেতন, ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি হচ্ছে যে নীতিগত কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশনের সুপারিশের মাধ্যমে। তাতে সবচেয়ে বড় একটা ঘটনা হচ্ছে, আমি যেমন দুর্গাপুর নোটিফাইড রেডিও অথরিটির বোর্ড মেম্বার ছিলাম, তেমনি হচ্ছে যে পৌর কর্মচারী সংগঠনেরও দায়িত্বে তখন কাজ করতাম। তো সেই সময়তে পৌর কর্মচারীদের ক্ষেত্রে পেনশন প্রথা চালু হলো প্রথম। সেই সময় বুদ্ধদা নিজে দুর্গাপুরে এসে দুদিন ছিলেন। পেনশন নিয়ে নানান হচ্ছে যে একটা নতুন কিছু চালু হলে তো নানান প্রশ্ন থাকে, নানান আশঙ্কা থাকে যে পৌরসভা পেনশন দেবে কি দেবে না, তার থেকে বরঞ্চ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডেই থাকা ভালো। আমি যখন চাকরি থেকে রিটায়ার করবো আমার টাকা নিয়ে বাড়ি চলে যাব, সেই টাকা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টে চলবে। কিন্তু সেই সময় বুদ্ধদা গোটা বিষয়টাকে একটা মানে সুদূর প্রসারী একটা দৃষ্টিভঙ্গি থাকার ফলে বুদ্ধদা সেদিনকে বলেছিলেন যে দেখো, তুমি এই পেনশনটা হচ্ছে কর্মচারীদের কনভিন্স করো যারা তারা পেনশনের পক্ষে অপশন দেয়। আজকে দুর্গাপুরে বহু মানুষ, দুর্গাপুর কর্মচারী, পৌরসভার কর্মচারী যারা পেনশন পায় 16,000, 17,000, 20,000, 22,000, তারই অবদান, তার অবদান শুধু এখানকার নয়, সারা সমস্ত রাজ্যের। এটা একটা বিশাল বড় বিষয়। হ্যাঁ, পৌর কর্মচারীদের মানে অতীতের ইতিহাস তো অনেকে জানে না। পৌরসভাতে আগে যারা কাজ করতো চেয়ারম্যানদের বাড়ির সামনে গিয়ে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। আচ্ছা, হ্যাঁ, মাস্টারমশাইরা গিয়ে স্কুল কমিটির সেক্রেটারির বাড়িতে ধর্ণা দিত যে কবে বেতন হবে, কারণ ছাত্রদের কাছ থেকে পয়সা আদায় করে তারপরে হচ্ছে ওই বেতন টেতন হতো। সেই জায়গা থেকে এই যে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় হাজার হাজার শিক্ষক, পৌর কর্মচারী এরা নিষ্কৃতি পেল। বুদ্ধদাকে দেখেছি সেই সময় কত আন্তরিকতার সাথে। এটা হচ্ছে তার মুখ্যমন্ত্রীর সময়কালীন এটা হচ্ছে তিনি তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তিনি পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। পৌর নগর উন্নয়ন দপ্তরে থাকাকালীন মন্ত্রী হিসেবে তার একটা বিরাট এটা একটা বড় অবদান। আমরা পৌর মুখ্যমন্ত্রী হিসেবেও দেখেছি পৌরসভায় এই যে বিরোধীদের আলাদা করে মর্যাদা দেওয়া, কথা বলা। আমরা লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় লক্ষ্য করেছি যে প্রতি বছরই একটা করে সভা হতো গোটা রাজ্যের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে কলকাতায়। সে তিনি শাসক দলেরই হোক না জাতীয়। এবার সেই সভাতে চিফ মিনিস্টার হিসেবে এবং ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে বুদ্ধদাকে থাকতে দেখেছি। আচ্ছা, এবং বুদ্ধদা এসেই প্রথম বলতেন এই বহরমপুরের পৌরসভার চেয়ারম্যানকে বলতে বলবো। আচ্ছা, বহরমপুরে আমরা অনেকদিন ধরেই তো হাঁটছি, অনেক দিন ধরে, মানে যেহেতু তখন মনে হয় কংগ্রেস পরিচালিত পৌরসভা। তা বলতেন যে বিরোধী যারা চেয়ারম্যান আছে তারা, আমরা রাজ্যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আছি, পৌরসভাটা হচ্ছে কংগ্রেস চালাচ্ছে কিংবা আমাদের বিরোধীরা কেউ চালাচ্ছে, তাদের সরকারের সাথে যে বোঝাপড়া, তারপরে তাদের মানে দাবি দাওয়া ইত্যাদি নিয়ে তাদের মতামতটা কি এটা শোনা দরকার। এটা আমরা দেখেছি বুদ্ধদাকে যে খুব যত্ন সহকারে এই কাজটা তিনি করতেন। বিধানসভাতে একটা কথা আপনি এক্ষুনি বললেন যে বিরোধীদের, শুরুতেও বলেছেন যে বিরোধীদের কথা শোনা, বিরোধীদেরকে মর্যাদা দেওয়া, বিরোধীরা কি বলছে সেটাকে মনোযোগ সহকারে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে শোনা। আমার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু আপনি কথাটা বললেন এবং কথা প্রসঙ্গে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় কথাটা আসছেই, কিন্তু বিপ্রেন্দ্রবাবু, বুদ্ধদেব বাবুর একেবারে শেষ যে সময়কাল 2011-র ঠিক পিছনে আমরা যদি বছর 3 একটু ফিরে দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই সময় সবচেয়ে বিরাট যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল
যে তার যে উন্নয়নের পক্ষে তার যে সওয়াল, নতুন কিছু করার যে সওয়াল, মেদিনীপুর হোক কিংবা হুগলি হোক, সেখানে বিরোধীদের যে বক্তব্য, সেই বক্তব্যকে নাকি তিনি গুরুত্ব দিতেন না বা দেননি। এটা একটা অভিযোগ, এটা উঠে আসে বারে বারে। এটা আপনিও জানেন, আমিও জানি, সর্বসমক্ষে সকলের কাছে আজকে কিন্তু বহু সোশ্যাল মিডিয়াতে, বহু ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে কিন্তু এই আলোচনাটা উঠছে। আপনার কি মতামত? এবং আপনি তো সেই সময় একেবারে প্রপার সেই সময়টাতে ছিলেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বুদ্ধবার একটা ভিশন ছিল, একটা লক্ষ্য ছিল। আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরে জ্যোতি বোস যেটা বলেছিল যে রাইটার্স বিল্ডিংয়ে নয়, মাঠে ময়দানে মানুষের সাথে সম্পর্ক রেখে মানুষের সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সমাধানের পরিকল্পনা মানুষকে সাথে নিয়ে করা, আর সে পরিকল্পনার রূপায়ণ মানুষের তত্ত্বাবধানেই হওয়া। তার জন্যই পঞ্চায়েত এবং পৌরসভার নিয়মিত নির্বাচনগুলো হয়েছে। 1977 সাল থেকে 2011 সাল অবধি 7টা বিধানসভার নির্বাচন যেমন হয়েছে, 7টা পৌরসভা পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। আমি সেই সময় পঞ্চায়েত নির্বাচনে আমরা কোনো পঞ্চায়েতে হেরেছি, কোথাও জিতেছি। জেলা পরিষদ আমাদের হাতের বাইরে চলে গেছে বেশ কয়েকটা শেষের দিকে, 2008 সালে অনেকগুলো পৌরসভা বলতে প্রায় 60% একটা সময় পৌরসভা যা আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু পৌরসভার চেয়ারম্যানদের সাথে বা পৌর পরিচালনার সাথে যুক্ত বিরোধী দলের লোকেদের সাথে কখনো এরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি যে মুখ দেখাদেখি বন্ধ, এটা হয়নি। একটা জিনিস আমি বলি যে সিঙ্গুর খুব বেশি টেনে দিল না, সিঙ্গুরের বিষয়টা এবং নন্দীগ্রামের বিষয়টা, এটা নিয়ে আমার নিজের একটা ধারণা আছে। মানে আমি নিজে কাজ করেছি বলেই আমার একটা ধারণা আছে যে অনেকে বলছে যে, ধরুন প্রথম কথা হচ্ছে যে আমরা ভূমি সংস্কার করেছি, ভূমিহীন কৃষকদের জমি দিয়েছি, আমরা সেচ ব্যবস্থার উন্নতি করেছি, আমাদের রাজ্য খাদ্য শস্য উৎপাদনে ডেফিসিট স্টেট ছিল এবং সেই জায়গা থেকে আমাদের স্টেট সারপ্লাস স্টেটে পরিণত হয়েছে। এক্ষেত্রে বুদ্ধ ভট্টাচার্যের একটা বড় ভূমিকা আছে, জ্যোতি বোসের ভূমিকা আছে, বামফ্রন্ট সরকারের ভূমিকা আছে। একটা কালেকটিভ এফোর্ট, একটা পরিসংখ্যান দেখা গেছে কৃষি দপ্তরের, যে একটা সময় উন্নত মানের বীজ আমাদের দেশে কর্ষণযোগ্য জমির 3 থেকে 5% ব্যবহৃত হতো, বাকি 95% জমিতে ওই চাষিরা প্রিজার্ভ করে রাখতো, সেটা দিয়েই হচ্ছে বীজের কাজ হতো। এটা পরিবর্তন হলো, এটা পরিবর্তন একদম উল্টো হলো। 95% জমিতে উন্নত মানের বীজের ব্যবহার শুরু হলো। 28% জমিতে সেচের ব্যবস্থা ছিল, সেটা 72% জমিতে সেচের ব্যবস্থা হলো। আমাদের রাজ্যে আমাদের রেশন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য জ্যোতি বসুকে মাঝে মাঝে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি লিখতে হতো যে হরিয়ানাকে বলুন আমাদের চাল পাঠাতে, অন্ধ্রকে বলুন আমাদের চাল পাঠাতে, তা নাহলে আমাদের রেশন ব্যবস্থা বিপর্যস্ত। এইটা 88, 89, 90 সাল থেকে আস্তে আস্তে আমরা হচ্ছে সারপ্লাস স্টেটে পরিণত হলাম। আমাদের রাজ্যে যা ধান উৎপাদন হতো সেই ধান দিয়ে আমাদের রাজ্যের মানুষের খাওয়ার মিটিয়ে আমরা বাইরে বিক্রি করার জায়গাতে এলাম। অন্যান্য ক্ষেত্রে যেসব ডেভেলপমেন্ট হয়েছিল, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেই আমি নিজে 2006 থেকে 2011 মানে লাস্ট টার্মটাতে আমি অ্যাসেম্বলিতে ছিলাম, সবচেয়ে মানে আমি দেখেছি সৌগত রায়কে বক্তৃতা করতে, যে সবই হলো, আপনি ইন্ডাস্ট্রি কোথায় হতো? জ্যোতিবাবু 1994 সালে হচ্ছে যে একটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের রাজ্যের জন্য রাজ্য বিধানসভায় ঘোষণা করেছিলেন। আমরা গ্লোবালাইজেশনের বিরোধিতা করেছি, কিন্তু গ্লোবালাইজেশনের বিরোধিতা করতে গিয়ে আমরা বলেছি কথাই যে যেটা আমাদের পক্ষে সম্ভব সেই কাজটা আমরা নিজেরাই করব,
আমাদের ছেলেপুলেরাই করবে, তাতে আমাদের কর্মসংস্থানের সুযোগটাকে সম্পূর্ণভাবে আমরা ব্যবহার করতে পারব। আর যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, যে টেকনোলজি আমাদের কাছে নেই, সেটাকে বাইরে থেকে আনার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো হচ্ছে যে মানে কনজারভেটিভ আউটলুক থাকবে না, কোনো হীনমন্যতা থাকবে না, আমরা এটা করব। এবং সেইভাবে ইন্ডাস্ট্রিতে একটা কথা বারে বারেই আমি সৌগতবাবুর বক্তৃতা খুব মনোযোগ সহকারে শুনেছি। আমি 2006 যখন অ্যাসেম্বলিতে গেলাম, সৌগতবাবু হেরে গিয়েছিলেন, হ্যাঁ, ক্ষিতি গোস্বামীর কাছে। তারপরে বনগাঁর একটা বাই ইলেকশন থেকে জিতে এলেন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা যখন অ্যাসেম্বলিতে গেলাম, সেই সময় স্পিকার আমাদের ট্রেন্ড করার জন্য সৌগতবাবুকে ব্যবহার করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, সৌগতবাবু আমাদের কিভাবে বক্তৃতা করতে হবে, বুদ্ধবাবু সেটা কিভাবে নিতেন, ঠিক অ্যাসেম্বলিতে স্পিকারই উনি ওইটা ডেমোক্রেটিক সিস্টেম, স্পিকার এর কথাই অ্যাসেম্বলিতে শেষ কথা। হ্যাঁ, বুদ্ধবাবু স্পিকারের কাছে ধমক খেতে দেখেছি। হ্যাঁ, তো আমি দেখেছি সৌগতবাবু বলতে যে কনজিউমেবল আইটেমের ব্যবসা কোথায়। তো টাটা মোটর গাড়ির কারখানা যখন এলো প্রস্তাব, এবার যারা বিনিয়োগ করবে তাদের পছন্দটাকে তো গুরুত্ব দিতেই হবে, অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, এবার তারা যে জমি পছন্দ করলো, অনেক জমি দেখানো হয়েছে, তারা ওখানে পছন্দ করলো। এবার জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে আমাদের 1894 সালে যে আইন ছিল, তাতে জমি অধিগ্রহণ, আমাদের দুর্গাপুরে হাজার হাজার একর জমি অধিগৃহীত হয়েছে। এবং এই জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করা হয়নি যে তোমার জমিটা নেব কি। কিন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আসার পরে জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে যে পদ্ধতিটা চালু ছিল, যে প্রথম জমির দামটা ঠিক করা, এই মূল্যটা কি হবে, গত 8 বছর 10 বছরে সর্বোচ্চ দর যেটা, সেই দর অনুযায়ী জমির মূল্য ঠিক করে কনসেন্ট নেওয়া। যারা কনসেন্ট দিত তাদেরকে একটা বোনাস প্রাইস দেওয়া হতো, 10% হাইক দেওয়া হতো। সিঙ্গুরে এই কনসেন্ট নিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বাধার সম্মুখীন হলো। 2বার 3বার 4বার কনসেন্ট নেওয়ার জন্য ডেট বাড়াতে হয়েছে, তা নিয়ে সিএজির প্যারা হয়েছে। আমি কমিটি অন পাবলিক আন্ডারটেকিংয়ের চেয়ারম্যান থেকে ওই প্যারা আমি ক্লিঞ্চ করেছি। গভর্নমেন্ট কেন করতে বাধ্য হয়েছিল, আমাকে সিএজিকে কনভিন্স করতে হয়েছে যে এই কারণে এটাকে করতে হয়েছে। এখন ধরুন 82% মানুষ কনসেন্ট দিয়েছে, 18% লোক কনসেন্ট দেয়নি। ডেমোক্রেসি যদি মানি, তাহলে 82% লোকের কনসেন্ট দেওয়াটাকেই তো হচ্ছে যে গ্রাহ্য করতে হবে। 18% লোক কনসেন্ট দেয়নি। আবার 18% লোক যারা কনসেন্ট দেয়নি, তাদের নিজেদের প্রপার্টির ক্ষেত্রে প্রবলেম ছিল। আমি নন্দীগ্রামের ক্ষেত্রে, সুদীপবাবু আছেন এখনো, সুদীপবাবু আজকেও স্টেটমেন্ট দিয়েছেন অ্যাসেম্বলিতে। সুদীপবাবু তখন কংগ্রেসের বিধায়ক ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। যখন ভারত সরকার ঠিক করলো যে পেট্রোকেমিক্যাল রিজন তৈরি করার জন্য রাজ্য সরকারগুলোর কাছ থেকে প্রপোজাল চাইবে, এবং তার কতগুলো ক্রাইটেরিয়া করলো যে মানে সমুদ্র বন্দর কাছাকাছি হতে হবে, ইত্যাদি ইত্যাদি সব। আমাদের রাজ্যে এই নন্দীগ্রামকে কেন্দ্র করে যে বিষয়টা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডিং কমিটির প্রপোজালের মধ্যে এসেছিল, চেয়ারম্যান তো সুদীপবাবু ছিলেন। হ্যাঁ, যেহেতু নন্দীগ্রাম হলদিয়া পোর্টের কাছে, নন্দীগ্রামের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে হলদি নদীর এপাশে ঝলমলে আলোতে ঝলমল করছে হলদিয়া শিল্পাঞ্চল, ওপারটা অন্ধকার। নন্দীগ্রামে ওই ব্লকটাতে বোধহয় আমার যেটুকু স্মরণ পড়ছে যে 167 স্কোয়ার কিলোমিটার ওই বড় ব্লকটা। তাতে মূলত ওদের
আর্থিক যে চাষের যেটা ছিল সেটা পান চাষ, পানের বরজ ছিল। কিন্তু যেহেতু জমিতে নোনা জমি ছিল, পানের বরজ ভালো চলতো না। নন্দীগ্রাম থেকে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যেত মেটিয়া বুঝে ওই গার্মেন্টের কাজ করতে। তো নন্দীগ্রামের কথা ভাবা হলো। এবার নন্দীগ্রামের কথা ভাবা হলো, নন্দীগ্রামের তো ওই 167 বর্গ কিলোমিটার সব এলাকাটা নিয়ে তো আর হবে না, সামান্য একটু জমি দরকার। এটা নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হলো, জানুয়ারি মাসে 2007-এ আমাদের পঞ্চায়েতের প্রধান, আমাদের নেতা, তাকে খুন হতে হলো এই ভূমি আন্দোলন করতে গিয়ে। বুদ্ধবাবু 14ই ফেব্রুয়ারি সম্ভবত হেরিয়া জনসভাতে বললেন যে নন্দীগ্রামের মানুষ যদি না চায় তাহলে আমরা ওখানে শিল্প করতে যাব না। বুদ্ধবাবু 2007-এর মার্চ মাসের 7 তারিখে গান্ধীমোড় ময়দানে বক্তৃতা করলো, সেকেন্ড বক্তৃতা প্রকাশ্যে দুর্গাপুরে। সেখানেও তিনি বললেন যে আমরা বলে দিয়েছি নন্দীগ্রামে মানুষ যদি না চায় তাহলে আমরা এক ফোঁটা জমিও নেব না। তারপরে নন্দীগ্রামের এই আন্দোলনের কারণটা কি? এখন সে কারণ খুঁজতে আমি আজকে বুদ্ধবাবুর মৃত্যু দিবসে এই কারণটা আমি নিশ্চয়ই দেখব না। এটা স্বাভাবিক যে আজকে আমি একটা জিনিস আমি বলবো যে উনি ব্যক্তিগতভাবে যখনই আমাদের সাথে কখনো কখনো খুব উনি বিধানসভার সদস্যদের সাথে যখন মিট করতেন, উনি একটা কথা বলতেন যে দেখুন, আমাদের রাজ্যে কলেজের সংখ্যা বেড়েছে, আমাদের রাজ্যে স্কুলের সংখ্যা বেড়েছে, আমাদের রাজ্যে কৃষিতে উৎপাদন বেড়েছে, আরো বাড়বে, আগামী দিনে বাড়বে। কৃষক অঞ্চলে মানুষের পকেটে কিছু পয়সা এসছে। এর ওই সোশ্যাল সার্ভে যেটা হতো, বাজেটের আগে রিপোর্ট দিত, তাতে দেখা গেছে যে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে 23,000 কোটি টাকার বাজার তৈরি হয়েছে। যারা মার্কেট থেকে কেনে 23,000 কোটি টাকা জিনিস কেনে, কনজিউমেবল আইটেম, তার একটা বড় অংশই আমাদের বাইরের স্টেটে থেকে আসে। উনি বলতেন যে প্রথম কথা হচ্ছে যে এই যে স্কুল কলেজ বাড়লো, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়লো, ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে, তারা অনেকেই কিন্তু চাষে যাবে না। তাহলে তাদের তো কাজের সুযোগ তৈরি করতে হবে। যেখান থেকে উনি ওনার এই যে স্লোগান যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেটা শেষ দিনেও পদত্যাগ পত্র জমা দিয়ে বেরিয়েও তিনি বলেছিলেন আগামী বাংলা বলবে, আগামী বাংলা বলবে। হ্যাঁ, যে কৃষির উপর নির্ভর করে কোনো দেশের অর্থনীতির বিকাশ কখনোই হয় না। কিন্তু কৃষিকে অবহেলা করা যাবে না, কৃষককে অবহেলা করা যাবে না। কৃষি এবং কৃষকের উন্নয়নের মধ্যে দিয়েই হচ্ছে একটা রাজ্যের অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠবে, যে ভিত্তিটাকে শিল্পের বিকাশে ব্যবহার করা যাবে। এই যে ভিশনটা, এইটা নিয়ে উনি কাজ করার চেষ্টা করেছেন। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আমি শুনলাম, মানে বক্তব্য, তাতে উনি একটা বললেন যে গোপাল কৃষ্ণ গান্ধী ডেকেছে, সেখানে গেছি, কথা হয়েছে, উনি গেছেন। উনি ওনার আকুতিটা এমন জায়গাতে ছিল যে উনি যেটা বারে বারে বলার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, যে আমাদের গৌতম দেব বলে যে উনি ওই কলকাতা তথ্য কেন্দ্রে মুখ্য বিরোধী দলের নেত্রীর হাত ধরে বলেছিল যে আপনি এটা করতে দিন, আপনি যে 400 একর চাইছেন, 400 একর কার জন্য চাইছেন? 400 একর জমি তো অ্যাকচুয়ালি 997 একরের মধ্যে 42 একর লোক জমির অ্যাওয়ার্ডই টাকা নেয়নি, বাকি তো টাকা নিয়েছে। তাহলে কেন 400? আপনি 70 একর 75 একর জমি আমরা দিতে পারবো, আপনার কাছে আমি এটা
অনুরোধ করছি যে আপনি এটা মেনে নিন। কিন্তু আজকে বিভিন্ন আপনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, আজকেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কথা শুনছিলাম। অনেকের মধ্যে আমি নাম করছি না, একজন আজকে আচমকাই বললেন যে আজকের এই যে দলবদলের বাজার এবং এই কালচারটা আপনি একটু এর আগেও একটি লাইভে আপনি বলেছিলেন যে এই কালচারটা আজ থেকে শুরু হয়নি, অনেকটা সময় বামেদের সময়কালের অনেক আগের থেকে এই কালচারটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আগে কম ছিল, এখন সেটা প্রকট হয়েছে। কেউ কেউ বলেন যে সুবিধাভোগী রাজনীতিটা এখন যেন এটা খুব বেশি, যার ফলস্বরূপ দলবদল। আমি বলছি যে এই যে দলবদলের আজকের যে বাজার, রাজনৈতিক নেতা হিসেবে এই যে একটা বৈভব, একটা হই হই ব্যাপার, কি রাজনৈতিক দলে তিনি থাকলেন সেটা আলাদা কথা। আপনি নিজেও জ্যোতি বসুর লাইফস্টাইল দেখেছেন, আপনি প্রয়াত জ্যোতিবাবুর পাশাপাশি প্রয়াত বুদ্ধদেব বাবুরও লাইফস্টাইল দেখেছেন, আপনি নয় মানে সারা ভারতবর্ষ দেখেছে। আজকে সেইটাকে কেন্দ্র করেই রাজনীতিবিদরা আজকে বলছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ, যে আগামীর কাছে একটা আলাদা রোল মডেল হয়ে থাকবেন বুদ্ধদেব বাবু। আপনার কি মনে হয় এটা কেন? এর আগে প্রয়াত জ্যোতি বসু তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন, আরো অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীরা থেকেছিলেন, কিন্তু দুটো মডেল আমাদের কাছে খুব বেশি আলোচনা হচ্ছে। একটি হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে এবং আরেকটি হচ্ছে বাংলার বুদ্ধবাবুর ক্ষেত্রে। এই যে একটা সাদামাটা একটা জীবনযাপন, সুকান্ত ভট্টাচার্য যার কাকা, এই একটা বিরাট একটা যার ফ্যামিলির একটা অধ্যায়, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানে বুদ্ধবাবুকে তো খুব কাছ থেকে দেখেছি কতগুলো ক্ষেত্রে। যেমন ধরুন হচ্ছে যে বিশেষ করে দুর্গাপুরের বিভিন্ন ইস্যুতে তো ওনার কাছে গেছি, রথিন্দা আমরা গিয়ে কথা বলেছি, করেছি। দুর্গাপুর সম্পর্কে ওর একটা আলাদা ইয়ে ছিল। ওই যে 72 সালে আসতো, হ্যাঁ, আমাকে একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা ওই আপনাদের ওখানে আরি কলেজ সাদা সাদা চুল এক ভদ্রলোক, আমাদের একজন ছিলেন দত্ত, হ্যাঁ, ওনার বাড়িতে আমি গিয়ে 2-3 দিন ছিলাম, হ্যাঁ, কেমন আছেন কি ব্যাপার, হ্যাঁ। একটা এমএমসি টাউনশিপটাতে আমি গেছি, খুব সুন্দর টাউনশিপ, ওখানে অনেকবার গেছি প্রোগ্রাম করতে। কারখানাটা বন্ধ হয়ে গেল, কারখানাটা কিভাবে করা যায়, হ্যাঁ। দুর্গাপুরে যেমন ধরুন হচ্ছে যে আজকে খুব বারে বারে যেটা মনে পড়ছে যে আমাদের এই সোনার তরী একটা প্রকল্প আমরা করেছিলাম, যে বস্তি রিহ্যাবিলিটেশন, বস্তি উচ্ছেদ নয়, উৎখাত নয়, গরিব মানুষকে উন্নততর বাসস্থানের ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া, একটা উন্নততর পরিবেশে তার মধ্যে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে ভাবনা তৈরি করার একটা পরিবেশ, উন্নত জীবনযাপন। হ্যাঁ, এই সোনার তরী প্রকল্প বুদ্ধবাবু নিজে এসে উদ্বোধন করেছিলেন। আমি যে জায়গাটার উপরে আমরা এখন অনুষ্ঠান করছি, হ্যাঁ, আমি যতদূর জানি এটাও কিন্তু তার হাত দিয়ে উদ্বোধন। সুহট্ট মল, আল্ট্রাট্রেক সিমেন্ট, এখন যেটা আল্ট্রাট্রেক, ওটা এলএনটি সিমেন্ট ছিল, ওটা বুদ্ধদা উদ্বোধন করেছিলেন। বুদ্ধদা আমাদের গান্ধী মোড়ে যে আইটি, যেটা আমাদের ভাবনা ছিল, যেটা বড় ইনফরমেশন টেকনোলজি পার্ক, তার হাত উদ্বোধন হয়েছে। সে তো মানে বলতে দ্বিধা নেই যে পরে সেই পাথরটাকেই তুলে সরিয়ে দেওয়া হলো। যাই হোক, সেটা তো আর মুছে দেওয়া যায় না, ঠিক, হ্যাঁ, নাম কর্ম দিয়ে তাকে মানুষ মনে রাখে। এবং হচ্ছে যে আমি দেখেছি যে এই যে সৃজনী, যখন আমরা ভাবলাম যে সৃজনীটা তৈরি করব, আমি আর রথিন্দা গেছি রাইটার্স বিল্ডিং এ, তারপরে গেলাম, তো বললো কি ব্যাপার, কি খবর, কথাবার্তা হতো। তার বললো যে একটা দুর্গাপুরে একটা ভালো হল নেই। তো হ্যাঁ, হয়ে যাবে, করে ফেলুন। আচ্ছা, করে ফেলুন, হ্যাঁ, আলো কিছু টাকা পয়সা দেবেন। বলো টাকা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, পাশে থাকবো। আচ্ছা, হ্যাঁ, করে ফেলুন। আপনারা দুর্গাপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছেন, কর্পোরেশন টাকা দিয়ে করেছেন, হ্যাঁ, তো মানুষকে জল খাওয়াতে পারছেন,
হ্যাঁ, জলের তৃষ্ণা, মানুষের তৃষ্ণা শুধু জলে মেটে না, চিন্তা চেতনা ভাবনার বিকাশেও মানুষের তৃষ্ণা থাকে। সেই তৃষ্ণা মেটানোর ব্যবস্থাও কর্পোরেশন করছে। তো করুন, আমরা নেমে গেলাম। তৃষ্ণা শুধু জলে মেটে না, শুধু জলে মেটে না, অদ্ভুত, মানে অন্য কথা। তো শুরু করুন। শুরু করলাম। টাকা দিয়েছেন উনি কিছু? আচ্ছা, টাকা দিয়েছেন, মানে মুখ্যমন্ত্রী তহবিল থেকে টাকা পাওয়া গেছে। টাকা দিয়েছেন, কিছু টাকা দিয়েছেন। এডিডিএ কে বলেছেন টাকা দিতে, কর্পোরেশন থেকে আমরা টাকা দিয়েছি। টাকা দিয়ে সরকারের। আচ্ছা বিপ্লব, আমাদের হাতে সময় কমে আসছে। আজকে যারা যারা, আমি আর উদ্বোধনটা সৃজনী একটা তো আমাদের দুর্গাপুরের এ নিয়ে কোনো দ্বিমত নেই। এর উদ্বোধনটা হিসেবে বসে আছি এখানে। আজকে যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন বা সোশ্যাল মিডিয়ায় পরে আপনারা যারাই দেখবেন, এ নিয়ে দুর্গাপুরবাসী কেন, সারা বঙ্গবাসী, দক্ষিণবঙ্গ, পশ্চিম বর্ধমান জেলার মানুষের কাছে কোনো দ্বিমত নেই যে বুদ্ধদেব বাবুর বদান্যতাতেই হোক, আপনাদের মধ্যস্থতাতেই হোক, সৃজনীকে আপনারা দক্ষিণবঙ্গের একটা বিরাট সম্পদ তৈরি করে গেছে। সৃজনী এবং ভগৎ সিং ক্রীড়াঙ্গন, হ্যাঁ, তার যে মাঠ, আমাকে সুভাষ চক্রবর্তী এসে বলছে, আরে কি করছো, কি তুমি কি গালিচা বিছাইছো নাকি সবুজ? হ্যাঁ, তা আমি বললাম না, এই ঘাস আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়ে এসে, এই ঘাসটা ধানে যেমন হচ্ছে রোয়া পোতে, আচ্ছা, মানুষের ঘাস তো বীজ ছড়িয়ে ঘাস করে, এটা আমরা ওই ঘাসের বীজ ছড়িয়ে ঘাসের তৈরি করে সেই রোয়া পোতার মতো করে গোটা ওই মাঠটাতে, ভগৎ সিং ক্রীড়াঙ্গনের মাঠটা তৈরি করে। তো বুদ্ধদা যখন হচ্ছে যে আমাদের সৃজনীর কাজ কমপ্লিট হয়ে গেল 2004 সালে, উদ্বোধনের কথা, তো সেই সময় বুদ্ধদার একটা রাজনৈতিক প্রোগ্রামে আসার কথা 2-3 দিন পরে, আর উদ্বোধনটা আমাদের তার কদিন আগে করব। তো আমরা বললাম যে, বুদ্ধদা বলেন যে সবসময় মুখ্যমন্ত্রীকে কেন উদ্বোধন করতে হবে, সৃজনী একটা হল, যারা হচ্ছে যাদের মেধাজাত সম্পদের প্রকাশ ঘটবে ওখানে, তাদের হাতেই সৃজনীর উদ্বোধন হোক না। হ্যাঁ, মানে এই মার্গের মানুষ, হ্যাঁ, এই চিন্তাধারার মানুষ, মানে কত দূর পর্যন্ত। তবে তারপরে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে তাপস সেন আর তরুণ মজুমদারের নাম বললাম, উনি নিজে কথা বলে আমাদের ঠিক করে দিলেন, ওরা এসে উদ্বোধন করলেন। হ্যাঁ, সেটাও একটা সম্পদ, সেটাও একটা সম্পদ হয়ে রইল। তার 2 দিন পরে বুদ্ধদা এলেন, সৃজনীতে প্রায় ঘন্টা 3 ছিলেন, দেখলেন, ঘুটিয়ে দেখলেন। যুব ফেডারেশন একটা কনফারেন্স ছিল, সেখানে বক্তৃতা করলেন। তারপরে আমাদের সেই সময় কেউ পরামর্শ দিয়েছিল যে কোনো প্রাইভেট এজেন্সিকে দিয়ে এটাকে মেনটেন করানো, ওরা হচ্ছে যে বুকিং টুকিং করবে। আচ্ছা, উনি বললেন খবরদার না, আপনাদের আগে বলেছিলাম, পৌরসভা থেকে খাওয়ার জল দিতে গিয়ে কি টাকার হিসেব করেন? রাস্তায় বিদ্যুতের আলো জ্বলতে গিয়ে কি টাকার হিসেব করেন? সৃজনীটা রাখুন নিজেদের হাতে, এখানকার ছেলেপুলেরা যাতে কম পয়সায় পারফর্ম করতে পারে তার ব্যবস্থা করবে। হ্যাঁ, এই ভাবনা। তো এই একটা মানুষ, আমি দেখেছি যে আমাদের এই যে এমএমসি কারখানাটা খোলা যায় না, ওরই উদ্যোগ, ডক্টর মনমোহন সিং এর সাথে কথা বলা, সেন্ট্রাল গভর্নমেন্টকে কনভিন্স করা, ডিবিসি, কোল ইন্ডিয়া এবং হচ্ছে কনসোর্টিয়াম তৈরি করে একটা উদ্যোগ তো নেওয়া হয়েছিল। তারা তো হাইকোর্ট থেকে কারখানাটা নিল, কারখানাটা খুলবে ঠিকই ছিল, 2011 পরে কারণে ভেস্তে গেল জানেন না। কাকু, আমাদের বিপিনবাবু একেবারে সময় শেষ। আমি যাবার আগে শুধু আপনার কাছে একটা জিনিসই জানবো, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি, প্ল্যাটফর্মের পাশাপাশি সরাসরি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাতে আপনি নিজেও বলছেন, জেলা থেকে কলকাতা, দিল্লি সকলে বলছেন, ভারতবর্ষের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। সমস্ত রাজনৈতিক দলমতকে সরিয়ে রেখে, আপনি নিজে একজন বিধায়ক ছিলেন, বাম তৃণমূল যাই হন না কেন, আপনি কি বলবেন এই অপূরণীয় ক্ষতিটার মানেটা কি? ঠিক কোথায় রাজনীতিতে অপূরণীয় ক্ষতিটা হলো, ঠিক কোন জায়গায়? একটা জিনিস হচ্ছে যে সততা, আদর্শবোধ, এবং রাজনৈতিক
ক্ষেত্রে তার যে মানে লক্ষ্যের প্রতি তার যে আনুগত্য নিষ্ঠা, এটা একটা বিশাল ব্যাপার। আমি শেষ কথাটা বলি, বুদ্ধদার প্রিয় কবি হচ্ছে সুকান্ত, রবীন্দ্রনাথ অবশ্যই কাকা। বুদ্ধদা ওই বোধন কবিতা থেকে মাঝে মাঝে বলতেন, হ্যাঁ, প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে সে কথা কি আমি কখনো বলিতে পারি। তার শেষের দিকে যে লাইনগুলো, যে আজকে বুদ্ধদার প্রয়াণ দিবসে শুধু এই কথাটাই বলবো যে আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। অসাধারণ। একেবারে সেখানে শেষ করতে হচ্ছে যে মানুষ ব্যক্তি হিসেবে বেঁচে থাকেন না, তিনি তার কর্ম দিয়ে বেঁচে থাকেন, সেটা ভালো হোক কিংবা মন্দ। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষের মৃত্যু নেই, তাদের মতো মানুষ চিরদিন আমাদের চিন্তায়, চেতনায়, মননে তারা বেঁচে থাকবেন। আর আজকের অনুষ্ঠানটা না হলে হয়তো জানতেই পারতাম না যে এমন একটা মানুষ যে শুধুমাত্র জল খেয়ে তৃষ্ণা নিবারণ করলে হবে না, আমাদের মনন দিয়ে, আমাদের ভাবনা দিয়ে, আমাদের চিন্তা এবং চেতনা দিয়েও কিন্তু তৃষ্ণা নিবারণ করার জোগাড়টা করতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আরও একবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি এক্সপ্রেস নিউজ পরিবারের বিনম্র শ্রদ্ধা জানাই। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা আজকে স্টুডিওতে থাকার জন্য। অত্যন্ত ব্যস্ত সময় অনেকগুলো অনুষ্ঠানের মধ্যেও বিপিনবাবু আপনাকে এবং আমাদের দর্শকদের। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। বিদায়, বুদ্ধদেব। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।